গুড মর্নিং। আমি প্রীতি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, বেডরুমটা গুছিয়ে চলে এসেছি। আর এদিকে আজকে ডালিয়া রান্না করছি হাজব্যান্ডের জন্য সবজি দিয়ে, আর এদিকে করবো ইলিশ শুটকির বড়া। তো শুকনো লঙ্কা পেস্ট করে নিলাম, তারপর শুটকিটাও ধুয়ে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, একটু রসুন কুচিও দিয়েছি, ধনেপাতা কুচি। আর চাল কুমড়ো পাতা দিয়ে বড়াটা করব, তো লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, তো পাতাটা না নরম হয়ে গেছে। তাতে কী হয় বলতো, বড়ার শেপটা দিতে পাতাটা সহজেই নরম হয়ে গেলে সুবিধা হয়। তো এখন সব কিছু একে একে দিয়ে তারপর মেখে নেব। আর দেখতেই পাচ্ছ লাল লঙ্কার পেস্ট দিয়েছি, মানে ওই শুকনো লঙ্কা। আর খেতে কিন্তু ভীষণ ঝাল হয়েছে। আমার না শুটকি জাতীয় জিনিসটা একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। আর ছেলে তো খাবে না, তো ওর জন্য আবার একটু আলাদা করে ডাল রান্না করব। আর ডিম আমলেট করতাম, কিন্তু ও বলছে যে ডিম সেদ্ধ খাবে, তো ওর জন্য 2টা ডিম সেদ্ধ দিয়ে দেব। তো দেখো সব কিছু দিয়ে দিচ্ছি। আর এখন গুঁড়ো মশলার মধ্যে দেব হলুদ, লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মানে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল হওয়ার জন্য, আর একটু সর্ষের তেল। বাস এখন ভালো করে মেখে তারপর অল্প অল্প করে বড়ার মধ্যে দিয়ে দেব, মানে পাতার মধ্যে দিয়ে বড়ার শেপে করে নেব। আর পাতাটা না অল্প হয়ে গেছে, মানে কয়েকটা পাতাই এনেছে আজকে, তো সবটা বড়া করা হয়নি, মানে পাতার মধ্যে যতটুকু করা হয়েছিল আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে রান্নাবান্না বেশি কিছুর চাপ নেই, ওই যে হাজব্যান্ডের জন্য ডালিয়া করব, আর আমার আর ছেলের জন্য অল্প একটু ভাত করব, ডাল আর ডিম সেদ্ধ, আর এই যে বড়াটা, বাস এতটুকুই। কারণ হাজব্যান্ড তো ডালিয়াই খাবে, তো ডালিয়া দিয়ে এই বড়াটা দিয়ে খেয়ে নেবে, আর কিছু লাগবে না বলেছে, না হলে করতাম। তো আজকে এই হলো রান্নাবান্না। ভিডিওর শুরুতেই বলে দিই যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছো বন্ধু হয়ে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করে যেও। তো 4টা বড়াই হলো, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। আর বড়াটা বসিয়ে দিয়ে ছেলেকে এই যে ভাত মেখে দিচ্ছি ডিম সিদ্ধ দিয়ে, তো একটু তেল লবণ দিয়ে মেখে দিয়ে দিলে ও খেয়ে নেবে। আর কুসুমটা খায় না, তো কুসুমটা সেই জন্য বের করে রেখে দেব, মানে ফেলে দেব। আর কুসুম খেতে খেতে না, মানে আমারও এখন ভালো লাগে না, মানে ও কুসুম খায় না, ওর পাপাও কুসুম খায় না, তো এখন কুসুম খেতে খেতে এখন আমারও কুসুম ভালো লাগে না ডিমের। তো যাই হোক, ওকে ভাতটা মেখে দিই, তাহলে ও খেয়ে নেবে। তো ওর আবার আন্টির বাড়ি আছে। আর ওইদিকে বড়াটা বসিয়ে দিয়েছি একদম কম আগুনে। আর বড়াটা উল্টে পাল্টে দেব, যতক্ষণ না একটু পোড়া পোড়া ভাব হয়ে আসে ততক্ষণ কিন্তু জাল করে রান্নাটা করে নেব। আর এখনও কিছু গুঁড়ো মশলা শেষ হয়ে গিয়েছিল, ওইগুলি এখন রিফিল করে রেখে দিচ্ছি। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে সুমাইয়া শিমু, সে লিখেছে, ভিডিওটি খুব ভালো লাগলো দিদি, আলমারিটা নামিয়ে গুছিয়ে নেওয়াটাই কেন যেন হয়ে ওঠে না। তো সত্যিই তাই, আলমারিটা গুছাতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো সেক্ষেত্রে আমি কি করি জানো তো, সন্ধ্যার পর, মানে টিফিন করার পর যে একটু ফ্রি টাইম থাকে ওই সময়টা কাজে লাগাই। সব দিন সম্ভব হয় না, যেদিন ছেলের পড়াশোনার চাপটা একটু কম থাকে ওই দিন করে নিই। আর সন্ধ্যাবেলা এই গোছানোর কাজগুলি করতে আমার বেশ ভালোই লাগে। তো এই সময়টাই আমি বেছে নিই ঘরটা গুছিয়ে রাখার জন্য, তারপর আলমারি কাপড় চোপড় গোছানোর জন্য। তো তুমিও এই জিনিসটা ট্রাই করতে পারো। আর থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, এইভাবে পাশে থেকো আমার। তো দেখো এদিকে বড়াটা হয়ে গেছে, আর এটা এখন ঢেকে রেখে দেব, কারণ খাওয়ার সময় আবার একটু গরম করব। বড়া যদি একটু গরম গরম না হয় তাহলে খেতে ভালো লাগে না। আর ওই পাশে ডালটা বসিয়ে চলে এলাম লিভিং রুমটা গুছাতে। সকালবেলা বেডরুমটা গুছিয়ে রান্না করতে চলে গিয়েছিলাম, আর বেডরুমটা, মানে লিভিং রুমটার গুছানো হয়নি। আর আজকে সকালেই স্নান টান করে নিয়েছি, ঘরটা মুছে, ঘর গোছানোর টাইমটা আর হয়ে ওঠেনি। আসলে সব দিন তো আর সমান যায় না, তো যেদিন যেমন সেদিন তেমন করে প্ল্যান করে নিতে হয়। তো এখন রান্নাটা এই যে বসিয়ে এসে 15-20 মিনিটের মধ্যে এই যে লিভিং রুমটা গুছিয়ে তারপর ডাস্টিংটা সেরে নেব, আর ওইদিকে রান্নাটাও হয়ে যাবে।
আসলে কি বলো তো বন্ধুরা, আমরা যদি কাজের সময় প্ল্যান করি যে কি করব তারপরের কাজ, তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। আর আমরা যদি আগেই একটা প্ল্যান করে নিই যে কিভাবে কি করব, কোন কাজটার পর কোন কাজটা করব, তাহলে কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি সহজে কাজগুলো হয়ে যায়। আর সেই জন্যই কিন্তু একটা প্ল্যান দরকার আর একটা টার্গেট থাকা দরকার যে এই টাইমটার মধ্যেই আমার ঘরের সমস্ত সংসারের কাজগুলি করে নিতে হবে। তো আমি কিন্তু এই পদ্ধতিটাই অবলম্বন করি আমার সংসারের কাজকর্মের ক্ষেত্রে। আর আমার কাজকর্ম কিন্তু সেই টাইমের মধ্যে হয়েও যায়, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, ডাস্টিং করা হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। যেহেতু সকালবেলা ঘরটা মুছেছি আর এখন ঝাড়ু দিচ্ছি, কারণ ওই যে ডাস্টিংটা করলাম সেই জন্য। তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আবার রান্নাঘরে যাব, আর কিছু কাপড় চোপড়ও আছে কাচার, ওইগুলিও কেচে দেব। আর বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও ক্লিপ শেয়ার করব। আসলে ভিডিওটা আমি অনেক দিন আগেই করেছি, কিন্তু কি বলো তো, ওই যে মানে ফ্লাড হয়েছিল, ফ্লাডের পরের দিন যখন আমরা দেখতে গিয়েছিলাম, তো সেদিনেই ভিডিও করেছি, কিন্তু তারপর আর 1-2 দিন কিন্তু আমি ভিডিও দেইনি। আসলে কি বলো তো, মন মানসিকতাই মানে ভালো ছিল না যে ভিডিও করব, এডিট করব। মানে এত পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের ত্রিপুরাতে। তো এসব দেখে না, মানে সেই পরিস্থিতি, সেই মানসিক মানে চিন্তাটাই ছিল না যে এগুলি করব আর কি। তো ভিডিওটা করেছি যথারীতি, কিন্তু আর এডিট করিনি। তো এই ভিডিওটার শেষে আমি তোমাদের সঙ্গে কয়েকটা ক্লিপ শেয়ার করব, মানে নদীতে কি পরিমাণ জল উঠেছে। আর জানো তো, এই যে ফ্লাড হয়েছিল, আমাদের এক আত্মীয় কিন্তু আমাদের বাড়িতে এসে থেকেছিল 2 দিন, কারণ ওদের বাড়িতেও জল উঠেছিল। আর ছোট একটা বাচ্চা নিয়ে, মানে বুঝতেই পারছো কী পরিমাণ একটা কষ্ট। আর মানুষের এত দুঃখ দুর্দশা দেখে সত্যিই অনেকটা মানে খারাপ লেগেছিল। তো সেই জন্য 2-3 দিন আমি কোনো ভিডিও করিনি, ভিডিও পোস্টও করিনি, মানে একদম সব কিছু থেকে দূরে ছিলাম। তো দেখো বন্ধুরা, ঘরটা গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে এই যে চলে এলাম আবার রান্নাঘরে। তো ডালটা হয়ে গিয়েছিল, তো ডালটা ঘুটে সম্বাস দিয়ে দিয়েছি। তো দেখতেই পেলে, এটা ছিল আমাদের ত্রিপুরা আগরতলার দশমী ঘাট, মানে পুরোটাই জল ছিল আর লোকজন মাছ ধরছে, তো সেই চিৎকারই করছিল। তো ছেলেকে অ্যাবাকাসে দিয়ে বিকালবেলায় এই যে এসেছিলাম যে একটু জল দেখব, মানে কতটুক নদীর জল বেড়েছে। তো দেখতেই পাচ্ছ অনেকটা, কিন্তু মানে প্রায় রাস্তার লেভেল হয়ে আছে মোটামুটি। আর আজকে বৃষ্টি হয়নি, হলে কিন্তু রাস্তায় জল উঠে যেত। তো যাই হোক, দেখো জলের কি পরিমাণ স্পিড, মানে এত পরিমাণে জল হয়েছে। আর মানুষের বাড়িঘর কিন্তু পুরো জলের নিচে, মানে অর্ধেক পর্যন্ত জল। তো মানুষজন নেই, মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে, তারা শিবিরে আছে। আর এখন বর্তমানে মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হলেও আমাদের দিকে স্বাভাবিক, কিন্তু কি বলতো, ত্রিপুরার অন্যদিকে মানে সাউথ ত্রিপুরাতে কিন্তু এখনও জল, মানে এখনও জল কমেনি, মানে এত খারাপ অবস্থা। মানে আমার বয়সে আমি এই প্রথম এত জল দেখলাম, মানে এত বন্যা, ফ্লাড যে এতদিন শুধু শুনতাম, আর এখন নিজের চোখে দেখেছি। আর সাউথ ত্রিপুরার তো খুবই খারাপ অবস্থা, মানে মানুষের বাড়ি ঘর, ওই যে মাটির ঘর হয়, ওগুলি কিন্তু অনেকজনের মানে বাড়ি ঘর পড়ে গেছে। মানে খুব খারাপ অবস্থা সত্যি, মানে এত কষ্ট লাগে মানুষের এই ইয়েগুলি দেখলে। তো আমরা কিন্তু আর রাস্তায় নামিনি, ওই ব্রিজের সামনে গিয়ে একটু নেমেছিলাম। আর দেখতেই পাচ্ছ অনেক মানুষজন কিন্তু এসেছে জল দেখার জন্য। আর এটা হলো আগরতলার যে নদীটা বয়ে গেছে সেটা হাওড়া নদী। আর এত পরিমাণ জল আমিও হাওড়া নদীতে এই প্রথম দেখলাম।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক মানুষ কিন্তু আমাদের মতোই জল দেখতে এসেছে। আর এই যে অনেক মানুষ এখানে নেমে মাছ ধরছে জলে। আর এটা কিন্তু নদীর পাশে যে ক্ষেতগুলি হয় ওইগুলির মধ্যে ওরা মাছ ধরছে। নদীটা কিন্তু আরও ওই দিকে। আর তারপর আমরা জল দেখে এই যে আবার ফিরে আসছিলাম। আর বন্ধুরা, আজকে তোমাদের আর কমেন্টগুলি পড়তে পারিনি, নেক্সট ব্লগে তোমাদের কমেন্টগুলি অবশ্যই আমি পড়ব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ ত্রিপুরার জন্য একটু প্রে করো। টাটা।